আজকের ক্লাসটা যেটা হচ্ছে সেটা ফার্মাকোথেরাপি অফ ফিমেল ইনফার্টিলিটি অ্যান্ড ফার্মাকোথেরাপি অফ দি ইরেকটাইল ডিসফাংশন। ঠিক আছে, তাহলে একটা ফিমেল ইনফার্টিলিটি আর একটা টু সাম এক্সটেন্ট মেল ইম্পোটেন্সি, দ্যাট ইজ সেকেন্ডারি রিজন অফ মেল ইনফার্টিলিটি। এদের যে ফার্মাকোথেরাপি, the drugs that are used, not the technique. ইনফার্টিলিটিতে এখন অনেক টেকনিক ইউজ হয়। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হতে পারে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন হতে পারে, গিফট বিভিন্ন রকম, জাইগোট, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার বা ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, ঠিক আছে, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জিফট, ডিফারেন্ট প্রসিডিওরস আছে, বাট we are not going to discuss about the procedure. We are going to discuss about the pharmacotherapy, means drugs that can be used in certain condition. কিছু কিছু জায়গায় আছে ফিমেল ইনফার্টিলিটি, বেসিক্যালি ফিমেল ইনফার্টিলিটির রেসপন্সিবিলিটি তো মাল্টিফ্যাক্টোরিয়াল হতে পারে, বিকজ the hormone that are released from the hypothalamus থেকে কোন হরমোন বেরোয়? What are the hormone? Gonadotropin, মানে relating to gonads, male gonads and female gonads. Gonadotropin releasing hormone, GnRH, gonadotropin releasing hormone that are released from the hypothalamus. Then it acts on the pituitary, gonadotropin releasing hormone, and it induces the synthesis and secretion of the gonadotropins, irrespective of male and female, that is follicle stimulating hormone and luteinizing hormone, or LH. FSH and LH are the hormones. These are released as gonadotropin from pituitary. Then it acts, FSH and LH, in case of female, after puberty there is a menstrual cycle. Menstrual cycle initially কি হবে? একদম initially, what is the timing of starting of menstruation? That is the withdrawal of hormones of the estrogen and ovarian follicle কি কি হচ্ছে? granulosa cell proliferation, নাম্বার অফ গ্র্যানুলোসা সেল বাড়বে। গ্র্যানুলোসা সেলের মধ্যে টু টাইপসের সেল হয়, একটা মিউরাল গ্র্যানুলোসা সেল, একটা বলে কিউমুলাস গ্র্যানুলোসা সেল। মিউরাল মানে দ্যাট ইজ টুয়ার্ডস দ্য ওয়াল, ওভারির যে ফলিকল থাকছে, ফলিকলের ওয়ালের দিকে যেগুলো থাকছে, দ্যাট ইজ দ্য মিউরাল, অ্যান্ড কিউমুলাস দ্যাট সারাউন্ডস দ্য উসাইড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে আসছে, এবার গ্র্যানুলোসা সেলের প্রলিফারেশন বাড়ছে, অ্যান্ড গ্র্যানুলোসা সেল হ্যাজ রিসেপ্টর ফর দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টর কিন্তু গ্র্যানুলোসা সেলে থাকে। তাহলে এখানে একটা হচ্ছে এস্ট্রাডিওল অর ইস্ট্রোজেন সিনথেসিস বাড়ছে, ইনহিবিন সিনথেসিস বাড়ছে, তার সাথে সাথে কি হচ্ছে, আর গ্র্যানুলোসা সেলের প্রলিফারেশন হচ্ছে, অ্যারোম্যাটেজ অ্যাক্টিভিটি বাড়ছে, আর কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফলিকুলার ফেজ অ্যান্ড দ্য ইনিশিয়াল লিউটিয়াল ফেজে যেটা হচ্ছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি ফলিকল স্টিমুলেটিং হরমোন, granulosa cell also receives the receptor for the luteinizing hormone. Initially luteinizing hormone যে রিসেপ্টর বা আর্লি ফলিকুলার ফেজে সেটা কিন্তু অনলি থেকা সেলে থাকতো, কিন্তু লেট লুটিয়াল ফেজে বা লুটিয়াল ফেজে যেটা আসছে, লুটিয়াল ফেজে, ইনিশিয়াল লুটিয়াল ফেজে, একদম লুটিয়াল ফেজের শুরুর দিকে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি FSH, granulosa cell also receives the receptor for the luteinizing hormone. ঠিক আছে, এবার যখন ওভিউলেশনের সময় কি হচ্ছে, দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য ইস্ট্রোজেন। ইনিশিয়ালি ইস্ট্রোজেনের লেভেলটা মোটামুটি ব্লাডে কিরকম আসে, 150 to 200 পিকোগ্রাম পার ml, এর যে থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডটাকে ক্রস করে যায় ইস্ট্রোজেন লেভেলটা, একটা বুম হয় ইস্ট্রোজেন লেভেলে। ইস্ট্রোজেনের লেভেলের এবার হচ্ছে ইস্ট্রোজেন লেভেলের পজিটিভ ফিডব্যাক অ্যাকশন। ইস্ট্রোজেনের তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলে দু রকম ফিডব্যাক অ্যাকশন হয়, একটা নেগেটিভ ফিডব্যাক over the hypothalamus that reduces the secretion, and আরেকটা কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাক রেগুলেশন অফ
ওভার মানে কোনটা দিয়ে ক্যারি আউট করছে, দ্যাট ইজ দ্য পিটুইটারি দিয়ে। ইস্ট্রোজেন ইনডিউস রিলিজ অফ লিউটিনাইজিং হরমোন, দ্যাট ইজ কল্ড দ্য এলএইচ সার্জ। এলএইচ সার্জের জন্য কি হচ্ছে, এই যে রাইজ হলো, যে একটা সিভিয়ার একটা রাইজ হলো এলএইচ সার্জ লিউটিনাইজিং হরমোনের, তাহলে এবার ওভারিটা প্রিপেয়ার্ড আছে মোটামুটি, যে সে প্রলিফারেটিভ যে চেঞ্জগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে। এরপরে প্রলিফারেশনের পরে এলএইচ সার্জের ফলে কি হলো, দ্যাট ইনহিবিট দ্য গ্র্যানুলোসা সেল প্রলিফারেশন, যেটা এফএসএইচ মেডিয়েটেড হচ্ছিল। এলএইচ সার্জ যেই হলো তখন গ্র্যানুলোসা সেলের প্রলিফারেশনটা কমলো, অ্যারোম্যাটেজ অ্যাক্টিভিটিটাও যেই কমে, অ্যারোম্যাটিক অ্যাক্টিভিটিও টু সাম এক্সটেন্ট কমবে। আর কি হবে, সাইক্লক্সিজিনেস অ্যাক্টিভিটি, সিওএক্স কক্স এনজাইম, সাইক্লক্সিজিনেস অ্যাক্টিভিটি বাড়বে। আর কি হবে, তার সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ বাড়বে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ, তার সাথে প্রোজেস্টেরন রিসেপ্টর অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ফ্যাক্টর লাইক অ্যাম্ফিরেগুলিন, বিটা সেলুলিন, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো বাড়বে। অ্যান্ড দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য কিউমিউলার সেল প্রলিফারেশন। কিউমিউলার সেল যেটা উসাইডস এর সারাউন্ডিংসে ছিল, কিউমিউলার সেল প্রলিফারেশন বাড়বে। আলটিমেটলি ইট ইনক্রিজেস, একটা বলবো ওভারিয়ান ফলিকলের ভেতরে একটা প্রেসার তৈরি করে, দ্যাট হেল্পস দ্য ওভিউলেশন। আরেকটা কি হয়, উসাইডসটা যেটা প্রোফেজ স্টেজে, মিওসিসের প্রোফেজ স্টেজে আটকে ছিল, সেটাকে প্রোপেল করে কি করবে, আলটিমেটলি মিওসিসটাকে ক্যারি আউট করার জন্য করবে। আলটিমেটলি একটা ওভারি উসাইডটা মিওসিস হয়ে দুটো সেলে আসবে, দিয়ে আলটিমেটলি ওভিউলেশনটাকে ক্যারি আউট করার জন্য এলএইচ সার্জ অ্যান্ড এলএইচ দিয়ে এগুলো ক্যারি আউট হবে। অ্যান্ড আফটার দ্যাট কি হবে, লিউটিনাইজেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, যেই ওভারি থেকে ওভামটা ইয়ে হয়ে গেল, রিলিজ হয়ে গেল, ওভামটা রিলিজ হয়ে গেল, সেটা ফ্যালোপিয়ান টিউবে। তারপরে কি হলো, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের সময় কি হবে, এই যে থেকা সেল অ্যান্ড গ্র্যানুলোসা সেল, এখান থেকে ইনক্রিজ ইন দ্য সিক্রেশন অফ প্রোজেস্টেরন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি লিউটিনাইজিং হরমোন, সেখানে গ্র্যানুলোসা সেল থেকেও তৈরি হচ্ছে। এবার কিছুক্ষণ পর কি হবে, যখন এই যে এবার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি লিউটিনাইজিং হরমোন, যে গ্র্যানুলোসা সেল থেকে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন যেটা বাড়ছে, দ্যাট হেল্পস or that prepares the uterine mucosa for fertilization and implantation. তাহলে ইমপ্ল্যান্টেশনের জন্য হেল্প করছে কি, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন দুটোই লাগছে, ঠিক আছে। এবার ইমপ্ল্যান্টেশন যেই হয়ে গেল, যদি দেয়ার ইজ এ ফার্টিলাইজেশনের পরে ইমপ্ল্যান্টেশন হয়, তাহলে এবার সেখান থেকে কি কোন হরমোন বেরোবে, দ্যাট ইজ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ঠিক আছে। যদি ইমপ্ল্যান্টেশন হয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, and it acts like luteinizing hormone. যদি এখানে ইমপ্ল্যান্টেশন না হয়, ফার্টিলাইজেশনের পরে ইমপ্ল্যান্টেশন হলো না, তাহলে দেয়ার ইজ নো সাপ্লাই অফ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, অ্যান্ড লিউটিনাইজিং হরমোনের যে সেন্সিটিভিটি, যে কর্পাস লুটিয়ামের, সেটাও আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকলো, ঠিক আছে। তাহলে লিউটিনাইজিং হরমোনের সেন্সিটিভিটি যেই কর্পাস লুটিয়ামে ডিক্রিজ হতে থাকলো উইদাউট দ্য ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, তাহলে সেখান থেকে হরমোন রিলিজ, মানে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ফ্রম দ্য গ্র্যানুলোসা সেল অ্যান্ড থেকা সেল, সেগুলো সব কমে গেল। দেয়ার ইজ এ উইথড্রল, তার মানে কি, এবার আস্তে আস্তে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা কমতে থাকলো, যেই কমে যাবে উইদাউট দ্য ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, তারপরে শেডিং অফ দি ইউটেরাইন মিউকাসা অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট। তাহলে এই গেল। তাহলে এবার এইখানে যখন ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে আসবে, তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে যাদের ক্ষেত্রে অ্যানওভিউলেটরি, যাদের ক্ষেত্রে ওভিউলেশন হচ্ছে না, সেই জন্য ইনফার্টিলিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ওভিউলেশনটাকে প্রোপাগেট করার জন্য কিছু ড্রাগ ইউজ করতে পারি। সেটা কিরকম হতে পারে, সেটা হতে পারে একটা হচ্ছে যাতে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বাড়ে, সো দ্যাট দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনক্রিজড ইন দ্য ব্লাড। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন বাড়লে, যাদের ক্ষেত্রে অ্যানওভিউলেটরি ইয়ে হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, নো ওভিউলেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেলটা ব্লাডে বাড়ানো যায়, সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্সেস অফ ওভিউলেশন বিকজ অফ ইনক্রিমেন্ট অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে সেটা একটা জিনিস দিয়ে কিভাবে করা যায়, একটা ক্লোমিফেন সাইট্রেট বলে একটা ড্রাগ, দ্যাট ইজ ইউজড ফর দ্য ইন্ডাকশন অফ দ্য ওভিউলেশন। ক্লোমিফেন সাইট্রেট কি করছে, দ্যাট ব্লকস দ্য ইস্ট্রোজেন রিসেপ্টর আলফা অ্যান্ড বিটা all over the system, সেই জন্য estrogen receptor alpha, two types of receptor of estrogen are there, estrogen receptor alpha and beta, that
তাহলে কি হলো, ইস্ট্রোজেন অ্যান্ড রিসেপ্টরকে যে ব্লক করলো, দ্যাট ব্লক দ্য ইস্ট্রোজেন রিসেপ্টর ক্লোমিফেন সাইটে। তাহলে ব্লক করে কি হবে, আলটিমেটলি যে নেগেটিভ ফিডব্যাক ইনহিবিশনটা থাকবে ওভার দ্য এফএসএইচ, যে নেগেটিভ ইনহিবিশনটা থাকবে সেটাকে এটা ব্লক করবে। ইস্ট্রোজেন বাড়লেও কিন্তু এদিক থেকে ইস্ট্রোজেনের সাথে যে ইনহিবিন বাড়লেও যে এফএসএইচ রিলিজ ফ্রম দ্য পিটুইটারি সেটা কমবে না। তাহলে দেয়ার ইজ এ ক্লোমিফেন সাইটেড কি করছে, আলটিমেটলি ইনক্রিজিং দ্য লেভেল অফ দি ফলিকল স্টিমুলেটিং হরমোন ইন দ্য ব্লাড। তাহলে এটা কখন দেওয়া হবে, কখন দরকার হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন কাজ করে তখনই দেওয়া হবে। তাহলে ইনিশিয়াল মানে ফলিকিউলার ফেজে সবসময় ক্লোমিফেন সাইটেড, উই হ্যাভ টু ইউজ ক্লোমিফেন সাইটেড অ্যাজ এ ওভিউলেশন ইন্ডাক্টরি ড্রাগ ইন দ্য ফলিকিউলার ফেজ, ইন দ্য আর্লি ফলিকুলার ফেজ। ইনিশিয়ালি বলা হয় 5th ডে মেনস্ট্রুয়াল সাইকেলে 5 to 10 ডের মধ্যে কনজিকিউটিভ 5 ডেজ ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ইনিশিয়াল ডোজ কত হবে, 50 মিলিগ্রাম পার ডে ইউজ করা হয়। ম্যাক্সিমাম কতদিন, 5 ডে পার সাইকেল হিসেবে ম্যাক্সিমাম 6 মান্থ ইউজ করা যায়, তার বেশি ইউজ করাটা ঠিক নয়। এবার যদি 50 মিলিগ্রামে ইনিশিয়াল 1 to 2 মান্থে কাজ না হয়, তারপরে কত, তারপরে ডাবলিং দ্য ডোজ করা যায়, মানে 100 মিলিগ্রাম পার ডে ফর দ্য 5 ডে, 5th ডে থেকে 10th ডে বা 5 ডে দেওয়া হয়। এবার এর কি হতে পারে, এটার ইস্ট্রোজেন রিসেপ্টর আলফা এন্ড বিটার উপরে কাজ করছে, দিয়ে ব্লক করছে। তাহলে এটা কিন্তু যে এমন নয় যে শুধু পিটুইটারিতেই কাজ করছে, নট অনলি পিটুইটারি, ইট অ্যাক্টস ওভার দ্য অল সিস্টেমস। তাহলে অন্যান্য জায়গায় যেগুলো ইস্ট্রোজেন রিসেপ্টর, ফার দ্য ইস্ট্রোজেন রিসেপ্টরস আর প্রেজেন্ট, সেখানেও তাহলে ইস্ট্রোজেন ব্লকিং অ্যাক্টিভিটি তৈরি করবে। তাহলে ইস্ট্রোজেন ব্লকিং অ্যাক্টিভিটি তৈরি করলে কি হবে, যে ইস্ট্রোজেন ব্লকেটের জন্য যেগুলো হয়, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য যে হয় সেই ইয়েগুলো, সেই সাইড এফেক্টস গুলো আসবে, যেমন লাইক হট ফ্লাশেস, গ্যাস্ট্রিক আপসেট, এই সমস্ত জিনিসগুলো হবে। ঠিক আছে, আর এটা যেটা হতে পারে, কি হতে পারে, এফএসএইচ যদি বেশি বেড়ে যায়, যদি বেশি ইউজ করা হয়, তাহলে মাল্টিপল ফলিকল আর অ্যাক্টিভেটেড, মাল্টিপল ফলিকল ডমিন্যান্ট ফলিকল চলে আসবে। তাহলে সেখানে মাল্টিপল প্রেগনেন্সির পসিবিলিটি হয়ে যায়, মাল্টিপল জেস্টেশন মানে টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট কোয়াড্রুপলেট হতে পারে, দেয়ার ইজ এ চান্স। যেটা পরবর্তীকালে কাদের ক্ষেত্রে হয়, ইন কেস অফ লেট ম্যাটার্নাল এজ যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরকম এফএসএইচ ইয়েটা বেড়ে, এফএসএইচ ইন দ্য ব্লাড বেড়ে, তাহলে সেখানে মাল্টিপল জেস্টেশনের প্রবাবিলিটি থেকে যায়। ঠিক আছে, সেজন্য লেট প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায় যে টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সির পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ক্লোমিফেন সাইটেড এরকম ভাবে ইউজ করা হয়। এবার ক্লোমিফেন সাইটেড দিস আর দ্য অ্যাডভান্স এফেক্ট যেগুলো ইস্ট্রোজেন ব্লকিং এর জন্য হতে পারে, সেগুলো হতে পারে। আর কি আমরা ইউজ করতে পারি, হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন and luteinizing hormone. Initially follicle stimulating hormone and luteinizing hormone after the menopause ফিমেল ইউরিন থেকে জেনারেলি রিট্রিভ করা হয়, পোস্ট মেনোপজাল উইমেনদের ইউরিন থেকে রিট্রিভ করা হয়। এবং দ্যাট ইজ যে ইনিশিয়ালি যেটা আগে করা হতো সেটাকে বলা হতো মেনোট্রপিন। মেনোট্রপিনে কি থাকতো, এফএসএইচ অ্যান্ড এলএইচ দুটোই থাকে, এফএসএইচ অ্যান্ড এলএইচ বোথ আর প্রেজেন্ট ইন দ্য মেনোট্রপিন। পরবর্তীকালে দেখা গেল আরেকটু পিউরিফাইড করে শুধুমাত্র এফএসএইচ কে আলাদা করা গেল, সেটাকে বলা হয় ইউরোফলিট্রপিন। ঠিক আছে, ইউরোফলিট্রপিন ইজ দ্যাট ইজ কন্টেন্স অনলি এফএসএইচ পিউরিফাইড। ইনিশিয়ালি যেটা দেওয়া হতো সেটা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হতো টু রিডিউস দ্য অ্যালার্জিক অ্যাক্টিভিটি বা হাইপার সেন্সিটিভিটি কমানোর জন্য ইনিশিয়ালি আইএম ইউজ করা হতো। কিন্তু এখন পিউরিফিকেশন প্রসিডিওর অনেকটা বেড়ে গেছে, সেই জন্য এখন পিউরিফাইড অনেকটা হয়ে গেছে, পিউরিফাইড হওয়ার জন্য এখন ইট ক্যান বি ইউজ সাবকিউটিনিয়াসলি অলসো। ঠিক আছে, আরেকটা কি ইউজ করা হয় একদম ইন্ডাকশনের শেষের দিকে বা লেট ফলিকুলার ফেজে অনেক সময় হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন ইউজ করা হয়, বিকজ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বাই অ্যাকশন ইট অ্যাক্টস অন দ্য এলএইচ রিসেপ্টর বা লিউটিনাইজিং হরমোন রিসেপ্টর, লিউটিনাইজিং হরমোন রিসেপ্টরের উপর কাজ করে অ্যান্ড সিমিলার অ্যাকশন মানে অ্যাকশন প্রোফাইল লাইক দ্য লিউটিনাইজিং হরমোন। সেজন্য অনেক সময় যে এই যে লেট লিউটিয়াল ফেজটাকে ক্যারি আউট করার জন্য কিন্তু হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন অনেক সময় ইউজ করা হয় টু মেনটেইন দ্য ব্লাড লেভেল অফ দি প্রোজেস্টেরন মেইনলি অ্যান্ড ইস্ট্রোজেন অলসো। ঠিক আছে, মানে প্রেগনেন্সি ক্যারি আউট করার জন্য কোনটা দরকার হয় বেশি, দ্যাট ইজ প্রোজেস্টেরন।
তাহলে প্রোজেস্টেরন কোথা থেকে তৈরি হচ্ছে? এই যে লিউটিনাইজিং হরমোন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি লিউটিনাইজিং হরমোন ফ্রম দ্য গ্র্যানুলোসার সেল, লেট লিউটিয়াল ফেজে সেখান থেকে তৈরি হচ্ছে। তাহলে প্রোজেস্টেরনের সাপ্লাই এবার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন দিয়ে সেইটাকে সাপ্লাই করা হচ্ছে। এবার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন কতদিন নেয় এই চার্জটা? 6 to 10 উইকস পর্যন্ত এই চার্জটা নিয়ে নেয় মেনটেন করার জন্য, ঠিক আছে? 6 to 10 উইকস পর্যন্ত ইনিশিয়ালি লিউটিনাইজিং হরমোন কিছুদিন ক্যারি আউট করছে, তারপরে লিউটিনাইজিং হরমোন যখন কমে যাচ্ছে, ইট টেকস ওভার বাই দ্য হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। যদি ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশন না হলে তো মেনস্ট্রুয়াল সাইকেল দিয়ে চলে গেল, ঠিক আছে? ইমপ্ল্যান্টেশন হলে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন টেকস ওভার দ্য অ্যাকশন অফ লিউটিনাইজিং হরমোন, মানে যেটা ওর কাজ ছিল সেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই জন্য হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনও এটা আগে থেকে রিট্রিভ, প্রেগনেন্ট ফিমেল ইন্ডিভিজুয়ালদের ইউরিন থেকে রিট্রিভ করা হতো ইউরিনারি, তারপর থেকে কি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রিকম্বিনেন্ট হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা কোরিও গোনাডোট্রপিন আলফা হিসাবে এখন পাওয়া যায়। আর রিকম্বিনেন্ট হিউম্যান লিউটিনাইজিং হরমোন ইনিশিয়ালি ইউজ করা হতো, কিন্তু এখন মার্কেট থেকে উইথড্রন হয়ে গেছে। আর রিকম্বিনেন্ট হিউম্যান এফএসএইচ যেটা ইউজ হয় সেটা থেকে বলা হয় ফলিট্রোপিন আলফা অ্যান্ড ফলিট্রোপিন বিটা, সেগুলো ইউজ করা হয়। তাহলে এক্সেসিভ ইউজ করলে যেটা হতে পারে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম হতে পারে, আর কি হয় মাল্টিপল ফলিকল অ্যাক্টিভেটেড হতে পারে, মাল্টিপল, তাহলে দেয়ার ইজ এ রিস্ক অফ মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপল জেস্টেশন অ্যাক্টিভিটি হতে পারে। এই ড্রাগগুলো জেনারেলি ফার্মাকোলজিক্যালি ইউজ করা হয় টু ট্রিট দ্য ফিমেল ইনফার্টিলিটি, ক্লোমিফেন সাইটেড ইউজ। এখন টেকনোলজি মানে প্রসিডিওর অনেক আছে, সেই প্রসিডিওর ইনিশিয়ালি যেটা বললাম আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন আছে, জিফট, গিফট, জেডআইএফটি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার বা গিফট, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এই সমস্ত দ্যাট ইজ দ্য প্রসিডিওর বাট নট দ্য ড্রাগ। এদের জন্য ফার্মাকোলজিক্যালি এই ড্রাগগুলো ইউজ করা হয়, ঠিক আছে? আর কিছু কিছু সময়, অনেক সময় অ্যান্টি অ্যারোম্যাটেজ অ্যাক্টিভিটি ব্লকের যেও কিছু ড্রাগ ইউজ করা হয়, বাট তাদের ইয়েটা কোশ্চেনেবল, ঠিক আছে? এক্সেমস্টেন, হ্যাঁ, ইউজ করা হয়, লেট্রোজল, অ্যানাস্ট্রোজল, এক্সেমস্টেন, দিস আর দ্য অ্যারোম্যাটেজ ইনহিবিটর ড্রাগ দ্যাট ক্যান বি ইউজ বাট নট ইউজ, ঠিক আছে? এরপর যেটা বললাম যে ড্রাগ ফর দ্য ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন is secondarily responsible for the male infertility, secondary, not the primary cause. Ebar erectile dysfunction, what is erectile dysfunction? Erectile dysfunction means it cannot cannot attain the erect posture and maintains the erect posture, ঠিক আছে, to carry out the sexual intercourse, ঠিক আছে? এটা অ্যাটেনও করতে পারছে না, সেটা হতে পারে, আরেকটা হতে পারে মেনটেন করতে পারছে না, ঠিক আছে? এই দুটো কম্বাইন্ডলি বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এবার এর কারণ বিভিন্ন রকম হতে পারে, ভাস্কুলোজেনিক হতে পারে, নিউরোজেনিক হতে পারে, সাইকোজেনিক হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, বিভিন্ন রকম এরকম ডিফারেন্ট কজেস থাকতে পারে, হরমোনালও থাকতে পারে। এবার ইরেকটাইল ডিসফাংশন, এবার ইরেকশন, হাউ দ্য পেনাইল ইরেকশন অকার্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি নন অ্যাড্রিনার্জিক, নন কোলিনার্জিক parasympathetic stimulation, ultimately release of NO, nitric oxide. Nitric oxide কি করছে? যে নাইট্রিক অক্সাইড কি ভ্যাসোডাইলেটর, নাইট্রিক অক্সাইড আলটিমেট ভ্যাসোডাইলেটর হয় কি, ইট relaxes the vascular smooth muscle. How nitric oxide relaxes the vascular smooth muscle? Nitric oxides কি করে? নাইট্রিক অক্সাইড সাইক্লিক জিএমপি, সাইক্লিক জিএমপির আগে কি হয়, সাইক্লিক এই গুয়ানাইলিন সাইক্লিজ অ্যাক্টিভিটি বাড়ায়, গুয়ানাইলিন সাইক্লিজ অ্যাক্টিভিটি বাড়লে দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য সাইক্লিক জিএমপি ফ্রম দ্য জিটিপি থেকে আসছে সাইক্লিক জিএমপি। সাইক্লিক জিএমপি তারপরে তারপরের মেসেঞ্জার কি, প্রোটিন কাইনেজ জিন। আলটিমেটলি প্রোটিন কাইনেজ কি করে, আলটিমেটলি ডিক্রিজ দ্য রিলিজ অফ decrease the entry of calcium into the cell, and calcium is required for the smooth muscle contraction. তাহলে ক্যালসিয়াম এন্ট্রি যদি সেলের মধ্যে কমে যায় তাহলে সেখানে স্মুথ মাসেল কন্ট্রাকশনও হবে না, তাহলে দেয়ার ইজ এ রিল্যাক্সেশন, তাহলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে। তাহলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলে সেখানে ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো, তাহলে পেনাইল যে কর্পোরা ক্যাভার্নোসা রয়েছে সেখানের মধ্যে, তার মধ্যে যে এই সাইনোসয়েডস অ্যান্ড ভেসেলস রয়েছে
সেখানে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন, ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ার ইজ এ পেনাইল ইরেকশন, তারপরে পেনাইল ইরেকশনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ক্যারি আউট করার জন্য যেটা করা যেতে পারে, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা টেস্টোস্টেরন ইউজ করতে পারি ইরেকটাইল ডিসফাংশনের জন্য। হাইপোগোনাডোট্রপিক, যারা গোনাডোট্রপিক রিলিজ কম হচ্ছে পিটুইটারি থেকে, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম এবং হাইপোগোনাডোট্রপিন ইনডিউসড হাইপোগোনাডিজম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা টেস্টোস্টেরন ইউজ করতে পারি। কিন্তু মেইন ড্রাগ এখন মেইন স্টেজ যে ড্রাগটা যদি অ্যাপার্ট ফ্রম দিস হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হয়নি বা সাইকোজেনিক নয়, যে তাছাড়া যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তাহলে সেক্ষেত্রে মেইন স্টে অফ দ্য ড্রাগ হচ্ছে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর ড্রাগস, PDE5 inhibitor drugs. PDE5 inhibitor, what is the action of phosphodiesterase 5? Phosphodiesterase 5 breaks down the cyclic GMP. তাহলে ব্রেকস ডাউন অ্যান্ড সাইক্লিক জিএমপি যেই ব্রেকডাউন করে গেল, সাইক্লিক জিএমপি যে অ্যাক্টিভিটি থাকলে সেটা টার্মিনেটেড হয়ে গেল, তাহলে ভাস্কুলার রিল্যাক্সেশনটা কমে গেল, তাহলে সেখানে ব্লাড ফ্লোটাও কমে যাবে। ঠিক আছে, তাহলে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর আমরা ইউজ করতে পারি। ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর গ্রুপে কিছু ড্রাগ আছে, দ্যাট ইজ দ্য সিলডেনাফিল, ভার্ডেনাফিল অ্যান্ড টাডালাফিল। দিস আর দ্য ড্রাগস দ্যাট আর ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ইরেকটাইল ডিসফাংশন। সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশনে কিন্তু দ্যাট ডাজ নট ওয়ার্ক। আরেকটা সময় কি হবে, আরেকটা যদি লস অফ লিবিডো, লস অফ সেক্সুয়াল ডিজায়ার যদি চলে যায় হয়ে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে সিলডেনাফিল দেওয়ার পরেও কিন্তু হবে না, পেনাইল ইরেকশন হবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম থাকবে। সাইকোজেনিকের ক্ষেত্রে আর হচ্ছে লস অফ লিবিডোর ক্ষেত্রে কিন্তু সিলডেনাফিল উইল নট ওয়ার্ক। সিলডেনাফিল কি করেছে, আলটিমেট সিলডেনাফিল ইট ইজ এ ড্রাগ, এর ব্লাডের এফেক্টিভ ব্লাড কনসেন্ট্রেশন অ্যাটেন্ড করতে মোটামুটি 30 to 120 মিনিটস মতো টাইমস লাগবে। 30 to 100 মানে হাফ অ্যান আওয়ার থেকে 2 আওয়ার, অ্যান্ড এর ডিউরেশন অফ অ্যাক্টিভিটি মোটামুটি থাকছে যে 8 আওয়ার্স, ডিউরেশন অফ অ্যাক্টিভিটি থাকছে মোটামুটি 8 আওয়ার্স। ঠিক আছে, আর টি হাফ অ্যারাউন্ড 4 আওয়ার্স। ইট ইজ মেটাবলাইজড বাই দ্য liver CYP3A4 enzymes and to some extent by CYP2C9 enzymes, and it is excreted via the urine and feces। ঠিক আছে, তাহলে এইভাবে সিলডেনাফিল কাজ করছে। তাহলে সিলডেনাফিল এবার কি করছে, হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট কি হতে পারে, যেহেতু এটা ভ্যাসোডাইলেটরি অ্যাকশন তাহলে এটা অল ওভার দ্য বডিতে ভ্যাসোডাইলেটেশন করবে। ভ্যাসোডাইলেটেশন করলে মোস্ট কমন প্রবলেম কি হয়, যেটা নাইট্রেটস এর হয়, নাইট্রেটসে কি হয়, হেডেক। প্রথম যেটা হয় হেডেক, হেডেক হচ্ছে মোস্ট থ্রবিং হেডেক হবে ভ্যাসোডাইলেটেশনের জন্য। আর কি হতে পারে, ডিজিনেস হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, ফল অফ বিপি হতে পারে, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলে গ্যাস্ট্রিক আপসেট হতে পারে। ঠিক আছে, দিস আর দ্য এফেক্টস। ঠিক আছে, ফল ইন বিপি যেটা হলো সেটা হলো। আর কি কি হতে পারে, ইট সিলডেনাফিল যেটা করে, আর একটা কি করে, ফসফোডাইএস্টারেজ 6 কেও টু সাম এক্সটেন্ট ইনহিবিট করে। ফসফোডাইএস্টারেজ 6, PD6 is responsible for few action in the আমাদের ফটোরিসেপ্টর সেল ট্রান্সডাকশন, ফটোরিসেপ্টর ট্রান্সডাকশন মেকানিজমেও কিন্তু ফসফোডাইএস্টারেজ 6 এনজাইমটা টু সাম এক্সটেন্ট রেসপন্সিবল। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, সিলডেনাফিল ইউজ করলে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভিজুয়াল প্রবলেম হতে পারে, মেনলি ইন দ্য কালার ভিশন, ব্লু গ্রিন ডিসক্রিমিনেশনে প্রবলেম হয়। ফটোরিসেপ্টর ট্রান্সডাকশনে যেহেতু এর কিছু অ্যাকশন রয়েছে, তাহলে ব্লু গ্রিন ডিসক্রিমিনেশন, রেড গ্রিন ব্লু তিনটে জোন হয়, তার মানে ব্লু গ্রিন ডিসক্রিমিনেশন কিন্তু পেশেন্ট করতে পারবে না, নাও করতে হতে পারে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। আরেকটা কি হয়, যে কিছু কিছু ক্ষেত্রে সিলডেনাফিল ইউজ করলে সাডেন লস অফ ভিশন হতে পারে, দ্যাট ইজ কজ বিকজ অফ নন আর্টারাইটিক ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি। নন আর্টারাইটিক ইসকেমিক অপটিক নিউরোপ্যাথির জন্য সাডেন লস অফ ভিশন হতে পারে। আরেকটা যেটা মেন, এবার তাদের ক্ষেত্রে মেনলি এই ইরেকটাইল ডিসফাংশনটা হয় আফটার দ্য মিড 40s। ঠিক আছে, মোর দ্যান 45 ইয়ার্স অফ এজে কমন, আরেকটা মোর দ্যান 65 ইয়ার্স এজে হচ্ছে প্রোফাউন্ড থাকে। ঠিক আছে, হতে পারে। এবার যেটা হতে পারে, যেহেতু এটা জেরিয়াট্রিক পপুলেশনের দিকে কিছুটা যাচ্ছে, তাহলে কি হতে পারে, তাদের ক্ষেত্রে মাল্টিপল ডিসঅর্ডার থাকতে পারে, তাদের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে। ইসকেমিক হার্ট ডিজিজের জন্য সে নাইট্রেটস, ই ক্যান ইনটেক নাইট্রেটস দিতে পারে, যেটা তার থেরাপিউটিক
এর মধ্যে রয়েছে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য কি কি ড্রাগ ইউজ হয় রে? হোয়াট আর দ্য ড্রাগ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ? নাইট্রেটস তো বললাম, নাইট্রেট ছাড়া ফার্স্ট লাইন ড্রাগ তো নাইট্রেট নয়। বিটা ব্লকার সবার আগে ইউজ হয়, বিটা ব্লকার। আর কি ইউজ হয় ইসকেমিক হার্ট ডিজিজে? অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন বা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি কিছু কিছু সময় ইউজ হয়। আর কি ইউজ হয়? সেটা তো পরে, সেটা তো হাইপারটেনশনের জন্য, অ্যাসোসিয়েটেড হাইপারটেনশন। আর কি ইউজ হয় কমানোর জন্য, যাতে ইসকেমিক হার্ট ডিজিজ না হয়? হাইপোলিপিডেমিক ড্রাগ, স্ট্যাটিনস, নাইট্রেট, বিটা ব্লকার, স্ট্যাটিন, অ্যাসপিরিন, দিস আর দ্য ড্রাগস। নাইট্রেটটা একটু পরে আসে, প্রথমে বিটা ব্লকার অ্যাসপিরিন দিয়ে স্টার্ট করা, ঠিক আছে? ইনিশিয়াল সবার আগে দেখি বিটা ব্লকার অ্যাড হয়েছে, নাইট্রেটটা প্রথমে দেওয়া হয়। এইবার এই যে জেরিয়াট্রিক পপুলেশনের যদি এরকম প্রবলেম থাকে, তার যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সিলডেনাফিল অ্যান্ড আদার ড্রাগস দ্যাট দ্য ফসফোডাইএস্টারেজ 5 ড্রাগস শুড নট বি ইউজ, বিকজ নাইট্রেটস যে ড্রাগটা থাকছে তারা কি করে, আলটিমেটলি নাইট্রেট এনও রিলিজ করে, এনও নাইট্রিক অক্সাইড রিলিজ করে। আর এদিকে নাইট্রিক অক্সাইড ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন করছে ভায়া দ্য সিজিএমপি, সিজিএমপি দিয়ে আলটিমেটলি এবার ফসফোডাইএস্টারেজ এটাকে ব্রেক করছে, ফসফোডাইএস্টারেজ 5। এবার ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর যদি আমি ইউজ করি, তাহলে নাইট্রেটস এর অ্যাকশন প্রলং হবে। নাইট্রেটস এর অ্যাকশন যখন প্রলং হবে, তখন কি হবে, দেয়ার ইজ এ সাস্টেইনড হাইপোটেনশন হবে। সাস্টেইনড হাইপোটেনশন যেই হবে, তাহলে সেখানে তখন মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি কি হবে? হাইপোটেনশন হলে কি হবে, ব্র্যাডি না ট্যাকি? হাইপোটেনশন হলে কি হবে, ব্র্যাডি হবে না ট্যাকি হবে? ব্র্যাডিকার্ডিয়া হবে না ট্যাকিকার্ডিয়া হবে? ট্যাকিকার্ডিয়া হবে, বিকজ অফ রিফ্লেক্স অ্যাক্টিভিটির জন্য। তাহলে ট্যাকিকার্ডিয়া হলে তখন দেয়ার ইজ এ চান্সেস অফ মায়োকার্ডিয়াল ডেভেলপিং মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সিলডেনাফিল শুড নট বি ইউজ, যারা স্পেসিফিক্যালি যারা অন নাইট্রেটসে আছে। এবার যদি তাদের ক্ষেত্রে সিলডেনাফিল ইউজ করতে হয়, কোনটা বেশি দরকার সেটা আগে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে কি হবে, সিলডেনাফিল যে ডিউরেশন অফ অ্যাকশন যেটা থাকছে সেটা যে অ্যাপ্রক্সিমেটলি 8 আওয়ার্স, কিন্তু মিনিমাম 24 আওয়ার্স গ্যাপ দিতে হবে সিলডেনাফিল আর নাইট্রেটস এর মধ্যে। সিলডেনাফিল আর নাইট্রেটস এর মধ্যে মিনিমাম গ্যাপ ইজ 24 আওয়ার্স শুড বি গিভেন। এবার আরেকটা ড্রাগ যেটা আছে সেটা হচ্ছে টাডালাফিল, দ্যাট ইজ আ মোর লং অ্যাক্টিং ড্রাগ, সিমিলার অ্যাকশন প্রোফাইল, but it has less phosphodiesterase 6 inhibition activity। তাহলে ফটোরিসেপ্টর ট্রান্সডাকশনে এদের কোনো খুব একটা এফেক্ট থাকবে না, বা কালার ভিশনে কোনো প্রবলেম থাকবে না, থাকার সম্ভাবনা কম, লেস লাইকলি দ্যান দ্য সিলডেনাফিল, টাডালাফিল, বাট ইট ইজ মোর লং অ্যাক্টিং। এর টি হাফ অ্যারাউন্ড হচ্ছে 18 আওয়ার্স, অ্যান্ড অনসেট অফ অ্যাকশন কতক্ষণের মধ্যে, হাফ অ্যান আওয়ার টু 2 আওয়ার্স এর মধ্যে অনসেট অফ অ্যাকশন শুরু হয়ে যাবে। তাহলে এবার এটা যদি নেওয়া হয়, যদি টাডালাফিল ইনটেক করা হয়, তাহলে টাডালাফিল আর নাইট্রেটের মধ্যে গ্যাপ শুড বি গিভেন 3 days, because it has half life of 18 hours and duration of action around 24 to 36 hours, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গ্যাপ থাকবে 3 days মিনিমাম নাইট্রেটস অ্যান্ড টাডালাফিলের মধ্যে। আরেকটা ড্রাগ যেটা আছে দ্যাট ইজ দ্য ভার্ডেনাফিল, দ্যাট ইজ দ্য নিউয়ার ভার্ডেনাফিল। ভার্ডেনাফিলের ক্ষেত্রে যেটা হতে পারে, সিমিলার অ্যাকশন, সিমিলার profile like that sildenafil, similar duration of action and similar t-half, but hyperkalemic patient ক্ষেত্রে it should not be used, and এদের ক্ষেত্রে কি হয়, there is a propensity for developing QT prolongation। তাহলে যাদের ক্ষেত্রে QT prolongation অলরেডি আছে তাদের ক্ষেত্রে vardenafil should not be used। আর কাদের ক্ষেত্রে ইউজ করব না, those are on anti-arrhythmic drug of class 1A and class 3। ক্লাস 1A and class 3 অ্যান্টি-অ্যারিথমিক ড্রাগ যদি কেউ ইনটেক করে, তাদের ক্ষেত্রে আমরা ভার্ডেনাফিল শুড নট বি ইউজড, ঠিক আছে? বিকজ অফ রিস্ক অফ ডেভেলপিং কিউটি প্রলঙ্গেশন। কিউটি প্রলঙ্গেশন হলে কি হবে, দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপমেন্ট অফ অ্যারিথমিয়া, ঠিক আছে? এই গেল। আর কি কি, এটা গেল ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর গ্রুপ। এরপরে যে ড্রাগ ক্লাসটা আছে সেটা আগে ইউজ করা হতো, এখন আর খুব একটা ইউজ করা হয় না, দ্যাট ইজ দ্য প্যাপাভেরিন along with phentolamine injection অথবা only প্যাপাভেরিন ইনজেকশন। আর প্যাপাভেরিন ইনজেকশন কোথায় ইউজ করা হয়,
দ্যাট ইনকনভেনিয়েন্ট খুব একটা নয়, বিকজ in case of erectile dysfunction papaverine injection along with or without phentolamine phentolamine কোন গ্রুপের ড্রাগ বল? হ্যাঁ, ফেন্টোলামিন অ্যান্টিকোলিনার্জিক নয়, ফেন্টোলামিন ইজ অ্যান ফেনক্সিবেনজামিন আর ফেন্টোলামিন কোন গ্রুপের ড্রাগ? নন সিলেক্টিভ আলফা ব্লকার। নন সিলেক্টিভ আলফা ব্লকার হলে আলফা 1 মিডিয়েটেড, আলফা 1 যদি স্টিমুলেটেড হয় তাহলে কি হয়? ভ্যাসো কনস্ট্রিকশন। তাহলে তাহলে অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ হলে তাহলে ভ্যাসো ডাইলেটেশন হবে। তাহলে প্যাপাভেরিন অ্যালং উইথ ফেন্টোলামিন দিয়ে কি করা হয়? ডাইরেক্ট ইনজেকশন ইন দ্য পেনাইল ক্যাভার্নোসা, ঠিক আছে, ক্যাভার্নাস সাইনাসে ডাইরেক্টলি ইনজেক্ট করা হয়। তাহলে লোকাল যে ভ্যাসো ডাইলেটেশন হচ্ছে, ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো, তারপরে পেনাইল ইরেকশন বা ইরেকটাইল ডিসফাংশনকে ওভারকাম করা যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে একটা হচ্ছে ইনকনভিনিয়েন্স, ইনজেকশন, লোকাল ইনজেকশন দিতে হচ্ছে। ইনজেকশন দিলে কি হবে? সেখানে আরেকটা যেটা হচ্ছে আনকন্ট্রোলড ইরেকশন। আনকন্ট্রোলড ইরেকশন মানে দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপমেন্ট অফ দি প্রিয়াপিজম। প্রিয়াপিজম কখন হয়? যখন পেনাইল ইরেকশন সাস্টেইন ফর মোর দ্যান 4 আওয়ার্স, দ্যাট ইজ কল্ড দ্য প্রিয়াপিজম। প্রিয়াপিজম দ্যাট ইজ আ ভেরি পেইনফুল সিচুয়েশন অ্যান্ড ইট ক্যান লিড টু পার্মানেন্ট ড্যামেজ। তাহলে সেটার জন্য আর্লি ইন্টারভেনশন দরকার। আর্লি ইন্টারভেনশন হিসেবে অনেক সময় কিন্তু সেখানে একটা ফিনাইলেফ্রিন দেওয়া হয়। ফিনাইলেফ্রিন কি? আলফা অ্যাগনিস্ট, আলফা 1 অ্যাগনিস্ট। ফিনাইলেফ্রিন দিলে তাহলে যেটার জন্য ভ্যাসো ডাইলেটেশনের জন্য দিয়েছিলাম, ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য দিচ্ছি, তাহলে সেখানে প্রিয়াপিজমটা ওভারকাম করা যেতে পারে। আর কি কি হতে পারে? লোকাল ইনজেকশন দিলে ইনফেকশন হতে পারে, হেমাটোমা হতে পারে, ঠিক আছে। কন্টিনিউয়াস প্রলং যদি কোনো ইনজেকশন দেওয়া হয়, অনেক দিন ধরে ইনজেকশন দেওয়া আছে, দেয়ার ইজ এ ডেভেলপমেন্ট অফ দি ফাইব্রোসিস অ্যান্ড পেনাইল ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে এই সমস্ত ফাইব্রোসিস হতে পারে অ্যান্ড পেনাইল ডেভিয়েশন হতে পারে। আর যেটা হচ্ছে ইনফেকশন অ্যান্ড হেমাটোমা। আর যেটা সব থেকে সিভিয়ার, যেটা 2 to 15% কেস দেখা যায় যে এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে প্রিয়াপিজম, ঠিক আছে। এটা হচ্ছে এরপরে আরেকটা ড্রাগ যেটা এই প্রিপারেশনটা এখন আর ইউজ করা হয় না, খুব একটা রেয়ারলি ইউজ করা হয়। বরং ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটরে যদি কাজ না হয়, সিলডেনাফিল, ভার্ডেনাফিল, টাটালাফিলে যদি কাজ না হয়, তাহলে উই ক্যান ইউজ অ্যালোপ্রোস্টাডিল। অ্যালপ্রোস্টাডিল ইজ অ্যান PGE, prostaglandin E1 analog. Prostaglandin E1 is a vasodilator. তাহলে এখানেও সে ভ্যাসোডাইলেশন, আলটিমেটলি আমাদের ড্রাগ ক্লাস থাকবে যেটাই, সেটা ভ্যাসোডাইলেট করে। ভ্যাসোডাইলেট করলে সেখানে ইরেকটাইল ডিসফাংশন ওভারকাম করার একটা চান্সেস আছে। এটাও যেটা হচ্ছে সেটাও ভায়া ইনজেকশন দিতে হচ্ছে, লোকাল ইনজেকশনই দিতে হচ্ছে। তাহলে দ্যাট ইজ অলসো খুব একটা কনভেনিয়েন্ট প্রসিডিওর নয়। তবে এটার ক্ষেত্রে chances of development of the priapism is less than the papaverine and phentolamine injection. Papaverine and phentolamine injection এ যতটা প্রিয়াপিজম হয়, এটাই প্রিয়াপিজম ডেভেলপমেন্ট করার চান্স অনেকটাই কম, ঠিক আছে। কিন্তু অ্যালোপ্রোস্টাডিল এখন সেকেন্ড লাইন থেরাপি হিসেবে ইউজ করা হয় যখন সিলডেনাফিল বা ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটরস যখন কাজ করে না। মেনলি সাইকোজেনিক ক্ষেত্রে অনেক সময় কাজ করে না, ভিজুয়াল ডিস্টারবেন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করে না, এদের ক্ষেত্রে কাজ করে না, তাদের ক্ষেত্রে এইটা করা হয়, ঠিক আছে। নিউরোজেনিক হলে সেরকম সিলডেনাফিল যেমন ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর কাজ করবে না। নিউরোজেনিক যেমন হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি হলে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়, ঠিক আছে, বিকজ অফ লস অফ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, বা ড্যামেজ অফ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। These are the drugs. আর এখন আরেকটা এসসি MUSC, মেডিকেটেড ইউরেথ্রাল, মানে MUSC ওটাকে শর্ট ফর্মে বলা হয়, যে ওটা থেকে অ্যালোপ্রোস্টাডিলটাই ট্যাবলেট ফর্মে ইউরেথ্রা থ্রু ইউরেথ্রা কাজ করানো হয়, বাট সেটা খুব একটা ইউজফুল নয় বিকজ অফ বার্নিং ইউরেথ্রাল সেন্সেশন। বার্নিং সেন্সেশনের জন্য সেটা খুব একটা ইউজ করা হয় না MUSC। সো দিস এই টপিকটা এটাই, যে কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। Now the concern, we are more concerned in the IPV, because oral polio vaccine still having a chance of getting infected to the patients, right? So now IPV is more recommended than oral vaccine. Previously, when the era where polio is everywhere,
patients are affecting to the polio, at that time oral polio vaccine is more recommended. But now it is when polio, we are free from polio, polio is eradicated in most of the countries, India is free from polio. So now it is IPV is more recommended because it's an inactivated vaccine. Because now if polio can reoccur because of that vaccine, right? It's a very long story and long things to explain, but thing is that if you are asking now which vaccine is recommended, oral or IVD, you will tell IVD. So this is a basic difference between IVD and OPD. This is an important slide, can be a conversation as a short note. So IVD is a key formulation, given subcutaneous and IM. OPD is a oral live attenuated vaccine, given oral. Induce circulating antibody but not local intestinal immunity by IBD. In oral OPD, immunity is both humoral and intestinal. IBD prevents paralysis but does not prevent reinfection. Here, humoral immunity has concerned, local immunity is concerned, prevents paralysis and prevents reinfection. In IBD, not usefully controlling epidemics, what I have told actually. So in previous years, we recommended OPD because of controlling epidemics. Can be effectively used in controlling epidemics. More difficult to manufacture and is relatively costly. IPV is very costly and easy to manufacture and is cheaper. OPD does not require stringent conditions during storage and transportation as a longer shelf life in IPV. But OPD, as it is a live attenuated vaccines, it requires to be stored and transported at substitute temperature and is damage easily. So this is a basic difference between OPD and IPD. Epidemiological investigations, epidemic occurrence of two or more local cases caused by the same virus in any 4 weeks of period. Sample of cases to be collected from all the cases and suspected case and subjected to the lab testing. If possible, paired error to be tested. First specimen in the clinical suspicion and second at the period of analysis. Any increase in antibody titer provides confirmed evidence. Epidemiological investigations is one of the most important long process in our time. I don't know it is now or not now you people. আমাদের সময় সবে আমাদের ধরা পড়েছিল তো ওই সময়টাতে তো আমার খেয়াল করছিল তো ওই সময় পোলিওর এপিডেমিওলজিক্যাল মানে তোমার বাড়ির পাশে একটা প্যাসিভ প্যারালাইসিস কেস পাওয়া গেছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট তখন সেটা আমাদের লিখতে হতো যে সেই পেশেন্টের স্টুল স্যাম্পলকে প্রপারলি প্রিজার্ভ করে আমাদেরকে পাঠাতে হতো এইভাবে কোশ্চেনটা আমরা লিখতাম ওটা আমরা দেখে নিই তোদের এই কোশ্চেনটা এখন আসে কিনা and simultaneously we had to do a antibody titer test.